কিন্তু একটা কঠিন দায়িত্ব দিয়েছে। অন্য সব সেশনের চেয়ে আমার সেশনটা একটু একটু কঠিন, কারণ এই জিনিস সম্বন্ধে কেউ আগে থেকে কিছু জানে না। তো আমি সফল হতে চাই আপনাদেরকে আজকে পড়িয়ে। আজকে আমার সেশনের পরে অ্যাটলিস্ট কিছু তথ্য সারা জীবন আপনার মাথায় মাথায় থাকে। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। কোনো বই পড়তে হবে না, কিছু পড়তে হবে না, কিন্তু আপনি ভুলতে পারবেন না। ওকে? তো আমার ওই কাজ করার জন্য আমার সাথে একটু কণ্ঠ মিলাতে হবে। পারবেন তো? হ্যাঁ। এবং আজকে আমি যেভাবে এক্সারসাইজ করেছি, আপনি যদি নিজের ক্লাসরুমের পড়াশোনাও যদি এভাবে আপনি করেন, আপনি কিন্তু এটার একটা সুফল পাবেন। এটা একটা কৌশল। আপনি যা শুধু চোখে দেখেন, এইটা আপনার মেমোরিতে যতটা স্থায়িত্ব তৈরি করবে, আপনি যদি চোখে দেখেন এবং বলেন, সেটা মেমোরিতে স্থায়িত্ব আরো বেশি করবে নাকি কম করবে? আরো বেশি করবে। এই জন্য আমি আপনাদেরকে, আপনারা সবাই এখানে গ্রোন আপ, খুবই বুদ্ধিমতী, খুবই ভালো স্টুডেন্ট, নিশ্চয়ই আপনারা অনেক মেধাবী। তারপরেও অনেক মেধাবীদেরকেও কি করতে হয়? চর্চা করতে হয়, নাকি? চর্চা না করলে মেধা থাকবে? থাকবে না। এই জন্য আমার সাথে সাথে একটু বলতে হবে। ওকে? আমাদের সংবিধান কত সালে গৃহীত হয়েছে? ওকে। আমাদের সংবিধানে 153টা অনুচ্ছেদ আছে। আইনের ধারা বলে না, ধারা, যে আইনের অমুক ধারায় তমুক ধারা, এগুলো আছে। আজকাল তো এগুলো খুব জনপ্রিয়, কারণ কোর্ট নিয়ে অনেক সিনেমা হয় না, নাটক হয় না, মুভি হয় না, আপনারা তো দেখেছেন। তো ওখানে ধারা বলে না যে এত ধারা, এটা সেটা। তো সংবিধানেরও ধারা আছে। এই ধারাগুলোকে ধারা নামে ডাকে না, ডাকে হলো অনুচ্ছেদ হিসেবে। কি নামে ডাকে? অনুচ্ছেদ। ইংরেজিতে বলে আর্টিকেল। ঠিক আছে? ওগুলোকে কি বলে? সংবিধানের অংশগুলোকে অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ আছে 153টা। কয়টা? কয়টা? 153টা। আমাদের সংবিধানে কয়টা অনুচ্ছেদ আছে? 153টা। এই যে আমি আবার দেখাই আমাদের সংবিধানের চেহারা। এখানে কয়টা অনুচ্ছেদ আছে? 153টা। তো সংবিধানের সবকিছু এরকম সংখ্যা বা নাম্বার দিতে হয় কেন জানেন? তাহলে এটা ইউজ করতে বা ব্যবহার করতে সুবিধা হয়। যখন বলা হবে যে বাংলাদেশের জাতীয় সংসদ বিষয়ে কোন অনুচ্ছেদে বলা আছে, তাহলে সরাসরি বলা যাবে যে 65 নম্বর অনুচ্ছেদে বলা আছে। মানে রেফারেন্স দেওয়া সহজ না। যদি বলা হয় যে বাংলাদেশের সকল নাগরিক সমান, কারো মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না, এটা কোন অনুচ্ছেদে বলা যাবে, বলা আছে সংবিধানে, তখন বলা যাবে ডাইরেক্ট যে এটা সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এই যে সরাসরি রেফারেন্স দেওয়া দ্রুত, যাতে করে যিনি বলছেন তিনি এবং যিনি শুনছেন তিনি একই সঙ্গে একই জিনিসকে বুঝবে, এইটা সুবিধার জন্য কিন্তু আইনের বইয়ে ধারা দেওয়ার নিয়ম। নাম্বার নাম্বার সহ যে ধারা যে দেয় আইনের বইয়ে, এটার কারণ হলো এটা, যে খুব দ্রুত যেন লোকেট করা যায় আমরা কোন বিষয় নিয়ে কথা বলছি। তো সংবিধানে এগুলোকে ধারা বলে না, এগুলোর নাম দিয়েছে কি? অনুচ্ছেদ। কয়টা অনুচ্ছেদ আছে? একটু জোরে বলতে হবে। আমাদের সংবিধানে কয়টা অনুচ্ছেদ আছে? ওকে। আমরা যদি এখানে অনেক জোরে বলি তাহলে কর্তৃপক্ষ রাগ করবে? আমার মনে হয় না, কারণ আজকে তো আমরা এই আলোচনা এবং সেশনের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। ওকে? ঠিক আছে? ওকে। এখন সংবিধানে কি থাকে? আমরা কি বলেছি? সংবিধানে থাকে মানুষের অধিকার। এবং আমরা বলছি একটা ম্যানুয়াল। ম্যানুয়াল মানে হলো যা কোনো কিছুকে চালানোর কাজে ব্যবহার করা হয়। রাইট? তো আমাদের সংবিধান কি চালানোর কাজে ব্যবহার করা হয়? রাষ্ট্র। আমাদের সংবিধান কি চালানোর কাজে ব্যবহার করা হয়? আবার আমাদের সংবিধান দিয়ে কি চালানো হয়? আমাদের সংবিধান দিয়ে কি চালানো হয়? এখন আপনাদের বয়সে এখনো ছোট, এখনো অনেক বড় হননি, অনেক বয়স হয়নি বা ভবিষ্যতে হবে, আপনাদের জন্য এটা একটু বোঝা ডিফিকাল্ট। এই রাষ্ট্র জিনিসটা কি? এটা কোথায় থাকে? ঠিক আছে? এটাকে কোথায় দেখা যায়? যেমন আপনাকে যদি জিজ্ঞেস করি যে ডিসি অফিস কোথায়, আপনারা আমাকে খুব সহজে দেখিয়ে দিবেন না? ঠিক আছে? আপনার স্কুলে যদি জিজ্ঞেস করি যে আপনাদের প্রিন্সিপাল মহোদয় কোথায় বসেন, আপনারা কি আমাকে খুব কঠিন হবে দেখায় দেওয়া যে এখানে বসেন? এখন আপনাকে যদি জিজ্ঞেস করি বাংলাদেশ রাষ্ট্রটা কোথায়, আপনি কি দেখাবেন? হ্যাঁ, সে তো মানচিত্র, রাষ্ট্র না। বাংলাদেশ রাষ্ট্রের মানচিত্র। বাংলাদেশ রাষ্ট্রটা আসলে কি? শুনেন, রাষ্ট্র কোনো বস্তুগত কোনো স্থাপনা না, কোনো বিল্ডিং না, কোনো মানুষ না। তো যা কোনো বস্তুগত স্থাপনা না, তা তো আপনি দেখাতে পারবেন না। ঠিক আছে? কিন্তু আপনি ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। যেমন রাষ্ট্রের মধ্যে আরেকটা খুবই জটিল এবং খুবই সূক্ষ্ম আরেকটা বিষয় হলো সমাজ। নাম কি? সমাজ। নাম কি? সমাজ। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে সমাজ কোথায়, সমাজটা আমাকে দেখাও, আপনি দেখাতে পারবেন? দেখাতে পারবেন। বিকজ সমাজ হলো একটা অবস্তুগত একটা ধারণা। ঠিক আছে? অদৃশ্য একটা সত্তা, যেটা আপনি বস্তুর মতো করে দেখাতে পারবেন না, কিন্তু আপনি ব্যাখ্যা করলে
বোঝাতে পারবেন। যেমন আমরা সবাই সমাজে বসবাস করি না, আমাদের পরিবার আছে, পরিবারগুলো মিলিয়ে সমাজ আছে, আমাদের পাড়া আছে, মহল্লা আছে, আমাদের জেলা আছে, থানা আছে। এই সবগুলো মিলিয়ে মানুষের মানুষের যে সম্পর্কের যে নেটওয়ার্ক তৈরি হয়, এই সম্পর্কের নেটওয়ার্কটাই হলো সমাজ। ঠিক আছে, শোনেন, আজকে আমরা বোঝার সুবিধার জন্য, সংবিধানকে বোঝার সুবিধার জন্য আমরা অনেক ফানি বা হাস্যকর ডেফিনেশন দিয়ে বিভিন্ন বোঝার চেষ্টা করছি। এগুলো পরীক্ষার খাতায় লেখা যাবে না কিন্তু, ঠিক আছে? যেমন রাষ্ট্র পরিচালনার ম্যানুয়ালকে সংবিধান বলে, এটা পরীক্ষার খাতায় লিখলে আপনি কত পাবেন? 0 পাবেন, ঠিক আছে? কিন্তু বোঝার জন্য ভালো কিনা, ঠিক আছে? এবং যেহেতু একবারই আপনাদের পরিচয় নাই, ফলে এইভাবে একটু মজার বিভিন্ন জিনিস দিয়ে উদাহরণ দিয়ে বোঝার সুবিধা হলো ভবিষ্যতে যখন আপনারা পড়বেন তখন এটা প্রকৃত অর্থে যেভাবে পড়তে হয় সেভাবে পড়লে আপনারা বুঝতে পারবেন, রাইট? তো সমাজকে আমরা কি বলছি? মানুষের মানুষের নেটওয়ার্ককে সমাজ বলে, আবার মানুষের মানুষের নেটওয়ার্ককে সমাজ বলে। এখন এই যে সমাজ এবং রাষ্ট্রের সম্পর্কটা বুঝতে আমি খুবই সহজ ভাষায় বলবো, এটা খুবই জটিল এবং অনেক বড় বিষয়, কিন্তু আজকে তো আমরা এত জটিল আর এত বড় বিষয় আমরা বুঝতে যাবো না, না সময় আছে না আপনাদের বয়স হয়েছে। আপনারা যখন বিশ্ববিদ্যালয়ে যাবেন তখন এগুলো আরো জটিল ভাবে বুঝবেন। রাষ্ট্র এবং সমাজের বিষয়টা হলো, সমাজে সবকিছু শুধু নেটওয়ার্ক আকারে থাকে, ওকে? কিন্তু সমাজ কি সবসময় সমানভাবে চলে, ভালোভাবে চলে? মাঝে মাঝে বিপত্তি হয় না, প্রবলেম হয় না? হ্যাঁ, সমাজে কেউ কেউ চুরি করে কিনা, সমাজে কেউ কেউ অন্যায় কাজ করে কিনা, সমাজে কেউ কেউ একজন একজনকে মারামারি করে কিনা, পিটাপিটি করে কিনা, এবং অনেক সময় খুব বড় ধরনের দুর্ঘটনাও ঘটে কিনা, যেমন খুন, এরকমও হয় কিনা, ঠিক আছে? এখন সমাজে যদি এগুলো চলতেই থাকে, যদি সবল দুর্বলের উপরে অত্যাচার করে এবং দুর্বল যদি বিচার না পায়, তাহলে কি চলবে? সমাজ টিকবে? যদি কেউ অত্যাচারিত হয় এবং তাকে যদি বিচার না দেওয়া যায়, তাকে যদি সুবিচার না দেওয়া যায়, তাহলে কি সমাজ চলবে? চলবে না। এই যে সমাজ হলো সোশ্যাল নেটওয়ার্ক, আমাদের মানুষের মানুষের নেটওয়ার্ক, কিন্তু এই নেটওয়ার্কে যে বিপত্তি ঘটায়, যে জ্যাম ঘটায়, যে সমস্যা ঘটায়, এই নেটওয়ার্কে যে বিশৃঙ্খল করে, সেই বিশৃঙ্খলাকারীকে শাস্তি দেওয়ার যে ক্ষমতা, এটা হলো রাষ্ট্র। কিছু কি বোঝা গেছে? তো সমাজ হলো একটা সাধারণ সত্তা যেটাতে আমরা বসবাস করি, যেটাকে আমরা মানুষের মানুষের নেটওয়ার্ক হিসেবে আমরা বর্ণনা করছি। এখন এই নেটওয়ার্কে যদি কোনো ডিসরাপশন হয়, যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো ব্যত্যয় ঘটায়, এই ব্যত্যয় ঘটানোকারীকে শাস্তি দেওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে, একটা নিয়মের মধ্যে আনতে হবে। এই নিয়মের মধ্যে আনার যে কর্তৃত্ব, যে ক্ষমতা, যে শক্তি, এই শক্তিটাকে আমরা আসলে রাষ্ট্র বলি। যেমন যদি গতকাল কোনো বাড়িতে যদি চুরি হয়ে থাকে, যদি চুরির বিরুদ্ধে এই চুরির ঘটনার বিরুদ্ধে থানায় মামলা হবে না? আচ্ছা, থানায় মামলা হবে কিনা? ওকে, চুরি করেছে তো জয়পুরহাট শহরের কোনো এক ভদ্রলোকের বাড়িতে, কিন্তু মামলা করেছি কোথায়? থানায়। কোথায় আমরা মামলা করি? থানায়। পুলিশের বাড়িতে চুরি হয়েছে, পুলিশ তো থানায় থাকে, রাইট? পুলিশের বাড়িতে চুরি না, কিন্তু পুলিশ কেন চোরকে ধরতে যাবে? এখানে সম্পর্ক কি? সম্পর্ক হলো এই যে নেটওয়ার্ক নষ্ট করেছে চোরে। অতএব সমাজ কোন কোন কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছে, ক্ষমতা দিয়েছে, যে আমার নেটওয়ার্কে যে সমস্যা করবে, নেটওয়ার্কে যে ব্যত্যয় ঘটাবে, তাকে তুমি কি করবা? ধরে এনে আইন অনুযায়ী শাস্তি দিবা। এই যে ধরে এনে আইন অনুযায়ী শাস্তি দিবা, এই ক্ষমতা, এই যে কর্তৃত্ব আমি একটা সংস্থার উপরে, আমি একটা সংগঠনের উপরে, যেটাকে আমরা থানা বলছি, পুলিশ বলছি, তার উপরে অর্পণ করলাম। এই অর্পণের কাঠামোটাকেই রাষ্ট্র বলে, ঠিক আছে? আপাতত আজকে এতটুকু বুঝলেই চলবে, বাকি আরো বড় হলে আপনারা এই জটিল সম্পর্ক সমাজ, রাষ্ট্র এবং দেশ কিভাবে চলে সেগুলো আরো বুঝবেন। তো আমাদের সংবিধান হলো সেই রাষ্ট্র পরিচালনার ম্যানুয়াল, যেখানে যে কেউ যদি এই ম্যানুয়ালের বাইরে গিয়ে কাজ করে, তাহলে সেই কাজকে অবৈধ ঘোষণা করা হয় এবং তাকে শাস্তি প্রদান করা হয়, ঠিক আছে? যেমন আমাদের জাতীয় সংশোধনের যে আছে না, যেখানে আইন বানায়, সংসদে কি করা হয়? সংসদে কি করা হয়? আবার সবার বলতে হবে, সংসদে কি করা হয়? আইন তৈরি করা হয়। শুনেন, কিছুদিন পরে কিন্তু আপনাদের এগুলো এমনিও করতে হবে কোন পরীক্ষার চাকরির জন্য, ঠিক আছে? এখন জেনে রাখা ভালো। সংসদে কি করা হয়? আইন তৈরি করা হয়। এখন এই যে সংসদে আইন তৈরি করতে পারবে, এই ক্ষমতা যে সংসদের আছে, এটাই সংবিধানে বলা আছে। সংবিধানে বলা আছে বলেই এটা মানতে বাধ্য। যদি না মানে তাহলে সেই আইনটা অবৈধ আইন হবে। যেমন বাংলাদেশে সবকিছু চালায় যে মন্ত্রীদের মধ্যে যে প্রধান, তাকে কি বলে?
হ্যাঁ, মন্ত্রীদের মধ্যে যে সবার সবার মানে উচ্চ এবং সবার প্রধান তাকে কি বলে? না, প্রধানমন্ত্রী। ঠিক আছে, আপাতত আমাদের দেশে কোনো প্রধানমন্ত্রী নাই, কিন্তু কে আছে? প্রধান প্রধান উপদেষ্টা। কে আছে? প্রধান উপদেষ্টা। মানে উপদেষ্টার মধ্যে যে প্রধান তাকে কি বলে? প্রধান উপদেষ্টা। মন্ত্রীদের মধ্যে যে প্রধান তাকে কি বলে? প্রধানমন্ত্রী। রাষ্ট্রের যে প্রধান তাকে বলে রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রের যে প্রধান তাকে কি বলে? রাষ্ট্রপতি। এখন বাংলাদেশে রাষ্ট্রপতি হওয়া কি সহজ নাকি কঠিন? খুবই কঠিন। ইচ্ছে করে সবাই রাষ্ট্রপতি হতে পারে না। এখন এবং রাষ্ট্রপতি অনেক ছোট ছোট পদ নাকি অনেক বড় পদ? এত বড় পদে বাংলাদেশের নাম্বার 1। ঠিক আছে, আপনারা সবাই কি রাষ্ট্রপতি হতে চান? হ্যাঁ, রাষ্ট্রপতি হতে চান আপনারা? কিন্তু কোনো নিষেধ নেই, কিন্তু আপনারা ইচ্ছে করলে ভবিষ্যতে রাষ্ট্রপতি হতে পারবেন। আর এখন না চাইলেও কোনো অসুবিধা নাই, তাই বলে ভবিষ্যতে যখন সুযোগ আসবে তখন আপনাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। ওকে, তো এই যে রাষ্ট্রপতি কত বছর তার তার পদের মেয়াদে থাকতে পারবে? 5 বছর। কত বছর? কেন 5 বছর? একজন রাষ্ট্রপতি হচ্ছে তাই সে একটু খায়েশ করতে পারে না, সে বলতে পারে না 5 বছর না, একবার কিন্তু হয়েছি, আমি মৃত্যু পর্যন্ত থাকতে চাই। সে চাইতে পারে না? মন তো চাইতেই পারে, কিন্তু সে কি এটা পারবে? পারবে না। তার এই 5 বছর মেয়াদ কি দিয়ে বাধাই করা আছে? সংবিধান দিয়ে। ঠিক আছে, তো সংবিধান হলো, রাষ্ট্র অনেক ছোট কোন প্রতিষ্ঠান নয়, এগুলো মানে কোন একটা দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, এবং রাষ্ট্র খুবই জটিল প্রতিষ্ঠান। রাইট, এত বড় জটিল প্রতিষ্ঠান এত ছোট বইয়ে পরিচালনার কথা কিভাবে বলবে? কৌশলটা কি? কৌশলটা আপনাদেরকে বলি। রাষ্ট্র অনেক বড় প্রতিষ্ঠান, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে মুখ্য যে সংগঠনগুলো, মুখ্য যে কাজগুলো, এই কাজগুলো শুধু সংবিধানে বলা হয়। বলে তারপরে বলা হয় একটা জায়গায় যে এছাড়া অন্যান্য কাজ পরিচালনা করার জন্য আমরা জাতীয় সংসদকে দিলাম, ক্ষমতা দিলাম, জাতীয় সংসদ অন্যান্য সব কাজ পরিচালনার জন্য আইন প্রণয়ন করবে। কৌশলটা বুঝতে পেরেছেন? সংবিধানে থাকবে শুধু রাষ্ট্র পরিচালনার মুখ্য এবং প্রধান যে সংগঠনগুলো, প্রধান যে কাজগুলো, সেগুলো বর্ণনা থাকবে। আর বাকি কাজগুলো করার জন্য দায়িত্ব কাকে দিয়ে দেওয়া হয়? জাতীয় সংসদকে। আপনারা সবাই কি উপবৃত্তি পান? হ্যাঁ, কেউ পান না, কিন্তু যারা পায় তারা উপবৃত্তি পায় কার কাছ থেকে? সরকারের কাছ থেকে। কার কাছ থেকে? তো সরকার তাদেরকে উপবৃত্তি দেয় কি করে? এখানে তো সংবিধানে বলা নেই যে কাউকে উপবৃত্তি দেওয়া হবে, সংবিধানে তো উপবৃত্তির কথা বলা নেই, কিন্তু সরকার তাকে কিভাবে দেয়? সরকার একটা আইন বানায়। ওকে, সে আইনের আন্ডারে তারপরে সবাইকে উপবৃত্তি দেওয়া হয়। এইভাবেই সংবিধান ছোট রাখার একটা কৌশল করা হয়, যে মূল প্রতিষ্ঠানগুলো থাকবে হলো সংবিধানে বর্ণনা থাকবে কার কি কাজ, এর মধ্যে বাকি অন্যান্য প্রতিষ্ঠানের বর্ণনা থাকবে কোথায়? অন্যান্য সাধারণ আইনে। এই সাধারণ আইনগুলো কারা বানাবে? কে বানাবে? জাতীয় সংসদ। এত দ্বিধা কেন? আইন কারা বানায়? জাতীয় সংসদ। ওকে, এখন আমাদের সংবিধানে খুবই গুরুত্বপূর্ণ 3টা জিনিস আছে। সেই 3টা জিনিস একটু মনে রাখলে আমাদের জন্য সুবিধা হবে, এবং আজকের এই সেশনের পরে আমাদের মনে থাকবে যে সংবিধানে কি আছে এটার বিষয়ে খুব দ্রুত লোকেট করতে পারা। যেমন আমাদের সংবিধানে 2 নম্বর ভাগে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। কি আছে? মানে রাষ্ট্র কিভাবে চালাতে হবে, রাষ্ট্র কোন কোন নীতির ভিত্তিতে চালাতে হবে। আর 3 নম্বর ভাগে আছে মৌলিক অধিকার। কি আছে? এই মৌলিক অধিকারগুলো কাদের জন্য? জনগণের জন্য। মৌলিক অধিকার কাদের জন্য? আচ্ছা, আমাদের সংবিধানে বলেছিলাম না অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদ মোট কয়টা আছে? মোট কয়টা আছে? আচ্ছা, আমি একটু অনুরোধ করি আপনাদেরকে সবাই একটু নিজ নিজ চেয়ার থেকে একটু দাঁড়ান। আপনাদের হাতে যদি কোনো ব্যাগে কিছু থাকে একটু চেয়ারে রাখবেন। আমার এই ইনস্ট্রাকশন মুরব্বীদের জন্য অ্যাপ্লিকেবল না। হ্যাঁ, শুধু শুধু পার্টিসিপেট, হাত খালি করতে হবে। হ্যাঁ, একদম হাত। ওকে, মোবাইলও রাখতে হবে, মোবাইলও রাখতে হবে। হ্যাঁ, চেয়ারে চেয়ারে মোবাইল। ওকে, আমরা একটা অদ্ভুত এক্সারসাইজ করব। আপনাদের মনোযোগ বাড়ানোর এক্সারসাইজ শিখিয়েছে কেউ আপনাদেরকে এখনো পর্যন্ত? কিভাবে ইনস্ট্যান্টলি মনোযোগ বাড়ানো যায়? হ্যাঁ, আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। 2 হাত একসঙ্গে